আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচকেসি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার এই ভিডিওগুলি দেখছেন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে খুব কম সময়ে, যাতে খুব সহজেই নতুন নতুন আপডেটকৃত ভিডিও সমূহ আপনাদের নোটিফিকেশন বক্সে চলে যায়। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর সবার আগে সর্বপ্রথম পেয়ে যান নতুন আপডেটকৃত ভিডিও সমূহ আপনারা। তবে আমার এই শিক্ষামূলক ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে, তা না হলে দেখবেন অনেক জায়গায় ফাঁক ফোকর থেকে যাবে আর পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন না। এখন আসছে হার্ডওয়্যার সম্পর্কে। তো কম্পিউটার চালাতে হলে দুইটা বিষয় অবশ্যই খুব প্রয়োজনীয়, একটি হলো হার্ডওয়্যার, অন্যটি হলো সফটওয়্যার। তাহলে হার্ডওয়্যার সম্পর্কে আলোচনা করা হোক। হার্ডওয়্যার হলো যে সমস্ত উপাদানের সমন্বয়ে কম্পিউটার তৈরি করা হয়, যা ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, সেই সমস্ত উপাদানকে হার্ডওয়্যার বলে। যেমন হার্ড ডিস্ক, কিবোর্ড, মাউস, প্রসেসর, সিডি রম, র্যাম কার্ড, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি, এগুলি কি হার্ডওয়্যার। হার্ডওয়্যারের আবার শ্রেণী বিভাগ আছে। কম্পিউটারে হার্ডওয়্যারকে 3 শ্রেণীতে ভাগ করা হয়, যেমন ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এগুলি কি হার্ডওয়্যার ডিভাইস, হার্ডওয়্যার। এখন দেখা যাক ইনপুট ডিভাইসের মধ্যে কি কি আছে। ইনপুট ডিভাইস যে সমস্ত হার্ডওয়্যার ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্যাবলী প্রেরণ করা যায়, সেই সমস্ত হার্ডওয়্যার ডিভাইসকে ইনপুট ডিভাইস বলে। যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, ডকুমেন্ট রিডার, লাইট পেন, ডিজিটাল ক্যামেরা, জয়স্টিক, ডিজিটাল ইত্যাদি। তারপরে নিচে কতগুলি পিকচার দেওয়া আছে এবং সাথে সাথে লেখাও আছে, এগুলি সবগুলি হলো ইনপুট ডিভাইস। তারপর হলো আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য প্রেরণের ফলে কম্পিউটার উক্ত তথ্য প্রক্রিয়াজাতকরণের সুযোগ পায়। প্রক্রিয়াজাতকরণ সম্পন্ন হওয়ার পরে প্রক্রিয়াকরণের ফলাফল যে সমস্ত হার্ডওয়্যার উপাদানের মাধ্যমে পাওয়া যায়, দেখা যায় বা পড়া যায়, তাকে আউটপুট ডিভাইস বলে। যেমন মনিটর, প্রিন্টার, নিচে পিকচারটা চলে আসছে, এগুলির মাধ্যমে এই তথ্যগুলিকে আমরা হার্ডওয়্যার বা আউটপুট ডিভাইস হিসেবে পেয়ে থাকি। আউটপুট পাই এই সমস্ত ডিভাইসের মাধ্যমে আমরা। তারপর আসলো সিপিইউ, এর পূর্ণ শব্দ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কয়েকবার বলা হয়েছে আর প্রয়োজন নাই। সিপিইউ হলো কম্পিউটারের সিস্টেম ইউনিটের মধ্যে বিদ্যমান সিলিকন বিশেষ, যার মাধ্যমে কম্পিউটারে সমস্ত কার্যকলাপ হয়ে থাকে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মস্তিষ্ক যেমন গুরুত্বপূর্ণ, সিপিইউ কম্পিউটারের ক্ষেত্রে ঠিক তেমনি গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার উপাদান। এখানে 3টা সিপিইউ দেখানো হলো, কোম্পানি ভেদে এক একটা এক এক রকম হয়ে থাকে। তবে এখানে 3টা দেখানো হলো, আরো অনেক ধরনের অনেক কোয়ালিটির সিপিইউ পাওয়া যাবে। এখন হলো সফটওয়্যার। কম্পিউটারের যে মূল দুইটা বিষয়, একটা হলো হার্ডওয়্যার আর একটা হলো সফটওয়্যার। হার্ডওয়্যারের আলোচনা শেষ, এখন সফটওয়্যার। সফটওয়্যার কি? কম্পিউটার চালানোর সময় কম্পিউটারকে যে সমস্ত দিক নির্দেশনা প্রদান করা হয়, সেগুলিকে সম্মিলিতভাবে সফটওয়্যার বলা হয় বা সফটওয়্যার বলে। অন্যভাবে বলা যায় সফটওয়্যার ছাড়া কম্পিউটার, কোনো কম্পিউটারই চলে না, অর্থাৎ সফটওয়্যার ছাড়া কম্পিউটার অচল। একে আবার অন্যভাবে বলা যায় কতগুলি প্রোগ্রামের সমষ্টিকেই বলা হয় সফটওয়্যার। তাহলে হার্ডওয়্যার সফটওয়্যার মোটামুটি ধারণা দেওয়া হইল। এখন আসবে সফটওয়্যারের প্রকারভেদ। হার্ডওয়্যারের যেরকম প্রকারভেদ আছে, সফটওয়্যারেরও প্রকারভেদ আছে। আমার এখানে সফটওয়্যারকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে: অপারেটিং সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। অপারেটিং সিস্টেম সফটওয়্যারের মধ্যে আছে ডস, ইউনিক্স, উইন্ডোজ, লিনাক্স, এক্সপি, এক্সনিক্স, এইগুলি আর অনেকগুলি অপারেটিং সিস্টেম, যেটা দিয়ে আমাদের কম্পিউটার চলে। সচরাচর ম্যাক্সিমামই উইন্ডোজ এবং এক্সপি ইউজ করে থাকে। আর ডস বা ইউনিক্স, লিনাক্স, এক্সনিক্স এগুলি বিশেষ কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটাও আমরা ইউজ করে থাকি
কম্পিউটার যারা ইউজ করে থাকে ম্যাক্সিমামই এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলি ইউজ করে থাকে, তাছাড়া কোনো কাজ করতে পারবে না। যেরকম মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, এটা সবারই জানা লাগে, সবারই শিখতে হয়। তারপরে ফটোশপ, গুগল ক্রোম, ইন্টারনেট ব্রাউজিং, অন্যান্য আরো অনেকগুলি সফটওয়্যার আছে। তারপরে তৃতীয় যে সফটওয়্যারটি সেটা হলো ইউটিলিটি সফটওয়্যার, যেরকম বেসিস, প্যাসকেল, ভিজুয়াল বেসিস, সি++, ইত্যাদি। এগুলি দিয়ে আসলে অনেক সময় সফটওয়্যার তৈরির কাজে ব্যবহৃত হয়ে থাকে। মেমোরি, আমরা কম্পিউটারে যে সমস্ত নির্দেশ দেই সেগুলি সংগ্রহ করে রাখার জন্য স্মৃতি বা মেমোরি কাজ করে। শুধু আমাদের দেওয়া তথ্য মাত্র নয়, যে কোনো ধরনের তথ্য সংরক্ষণের জন্য স্মৃতি আবশ্যক। বিস্তৃত অঞ্চল নিয়ে গঠিত কম্পিউটারের স্মৃতি, এর জন্য এই অঞ্চলকে স্মৃতি অঞ্চল বা স্মৃতি ভান্ডারও বলা হয়, যা নিম্নোক্ত দুই ভাগে বিভক্ত, যথা মেইন মেমোরি বা ইন্টারনাল মেমোরি। স্মৃতি এবং মেমোরি একই কথা। মেইন মেমোরি বা ইন্টারনাল মেমোরি, অক্সিলিয়ারি মেমোরি বা এক্সটার্নাল মেমোরি। এখন দেখো এই মেমোরি কিভাবে ভাগ করা হয়েছে। প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে আছে ডি র্যাম, তারপরে এস র্যাম, ডিআরডি র্যাম। তারপরে সেকেন্ডারি মেমোরির মধ্যে আছে পি রম, ইপ্রম, ইপ্রম। এটা হলো একটা ইন্টারনাল মেমোরি। পূর্বে দেখানো হয়েছে, বলা হয়েছে যে ইন্টারনাল মেমোরি, কিন্তু এইগুলি সবগুলি কি, সবগুলি না। বাম পাশে যেটা আছে র্যাম কার্ড, এটা হলো ইন্টারনাল মেমোরি। আর এই পাশে যেটা আছে এক্সটার্নাল মেমোরি। এখানে দেখা যায় মেমোরি চিপ আছে, সিডি আছে, তারপরে পোর্টেবল ড্রাইভ আছে, পেন ড্রাইভ আছে, এগুলি সবগুলি এক্সটার্নাল মেমোরি। রম, রম এক ধরনের স্থায়ী মেমোরি যা প্রাইমারি মেমোরি হিসেবে পরিচিত। আমরা কম্পিউটার চালু করলে কতিপয় ইনফরমেশন দেখতে পাই, সেগুলো আমরা ইচ্ছা মতো পরিবর্তন করতে বা মুছতে পারি না। ঠিক আছে, কম্পিউটার চালু করলে এরকম অনেক তথ্য আসে যেগুলো আমরা ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারি না, যেগুলো কম্পিউটারের স্থায়ী স্মৃতি হিসেবে বিদ্যমান, ওইগুলোকে আমরা বলি রম বা স্মৃতি। র্যাম, র্যাম এক ধরনের অস্থায়ী মেমোরি যা প্রাইমারি হিসেবে পরিচিত। আমরা যুক্তিসঙ্গত তথ্য বা তথ্যসমূহ কোনো কম্পিউটারে উপস্থাপনা করলে কম্পিউটার সেগুলিকে যে স্মৃতিতে ধারণ করে তাকে র্যাম বা অস্থায়ী মেমোরি বলে। আমরা কোনো কিছু টাইপ করার পর মনিটরে দেখতে পাই, যা র্যামের সাহায্যেই হয়। কোনো কম্পিউটারের কাজের ক্ষমতা জানা যায় তার র্যাম এর পরিমাণ থেকে। যে কম্পিউটারে র্যাম যত বেশি, সেই কম্পিউটারের তথ্য ধরন, সংরক্ষণ ক্ষমতা তত বেশি। বাজারে বর্তমানে 64 MB, 112 MB, 256 MB এবং 512 MB এবং আরো অনেক বেশি র্যাম পাওয়া যায়। ইউনিট, ব্যক্তিগত জীবনে আমরা অবগত প্রতিটি জিনিসের পরিমাপের জন্য একক ইউনিট প্রচলিত আছে, যেমন বস্ত্রের একক মিটার, তেলের একক লিটার। ঠিক তেমনি কম্পিউটারে একক হিসেবে ধরা হয়েছে বাইট। কোন কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতা কত এবং ডিস্ক স্পেস কত তা জানার জন্য একক ও ডিস্ক স্পেস প্রয়োজন। তা হলো বিট। 8 বিট সমান সমান 1 বাইট, 1024 বাইট সমান সমান 1 কিলোবাইট বা 1 কিবি। 1024 কিলোবাইট বা কিবি ইকুয়াল টু 1 মেগাবাইট বা 1 এমবি। 1024 MB বা মেগাবাইট ইকুয়াল টু 1 গিগাবাইট বা 1 জিবি। 1024 জিবি গিগাবাইট ইকুয়াল টু 1 টেরাবাইট। এটা হলো তো, এখানে দুইটা হাত দেখানো হয়েছে এবং দুই হাতের কোন আঙ্গুলে কি কি লিখবে সেটাকে নির্দেশ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুইটা উল্লেখ করা হয়েছে এবং কোন হাতের কোন আঙ্গুল দিয়ে কি কি অক্ষর লিখবে সেটাও দেখানো হয়েছে। এখানে এটাও আরেকটা কিবোর্ড, আরেক ধরনের সিস্টেম এখানে দেওয়া হয়েছে। এর মাঝখানে এই পাশে এইখানে একটা দাগ দেওয়া হয়েছে, দেখাই যায়। এর বাম পাশে যে অংশটা আছে এটা বাম হাতে টাইপ করবে এবং ডান পাশে যে অংশটা আছে এটা ডান হাতে টাইপ করবে। এবং এখানে কালারিং করা আছে কোন আঙ্গুল দিয়ে কি কি লিখবে এবং কোন কালার কোন আঙ্গুলে লিখবে।
ঠিক আছে। এবং বিশেষ করে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো ক্যালকুলেটরের যে অংশটা আছে নিউমেরিক অংশ, ওইখানে কিভাবে হাতটা চালাইতে হবে ওইটা ওইখানে দেওয়া আছে, একটু লক্ষ্য করতে হবে কোন আঙ্গুল দিয়ে কোন কোন বাটন চাপতে হবে। এটাও একটা কিবোর্ড, এখানে প্রতিটা আঙ্গুলের মাথায় কালারিং করা আছে এবং কিবোর্ডের বাটনগুলিও কালারিং করা আছে, তাহলে ওই একই জাতীয় কালার আঙ্গুলের মধ্যে যে কালারটা আছে এই কালার কোন কোন বাটন চাপ দিব এখানে এটা উল্লেখ করা আছে। এটা একটা ল্যাপটপের কিবোর্ড, এখানেও অনেকটা হাত বসানো আছে, বসানো অবস্থায় দেখানো হয়েছে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড, দুই হাত কিভাবে কিবোর্ডে বসাইতে হবে। এটা আসলে অনেকে ভুল করে থেকে এলোমেলো ভাবে লিখে উল্টাপাল্টা করে ফেলে, হাতটা মূলত এইভাবেই বসাইতে হবে। দেখো আমি যেভাবে বলি এ এস ডি এফ এইখানে আছে এবং সেমিকোলন এল কে যে এর মধ্যে আঙ্গুলগুলি আছে, এবং জি এবং এইচ এর জন্য অতিরিক্ত দুই হাতের তর্জনী আঙ্গুলকে সম্প্রসারিত করতে হবে এবং দুই হাতের বৃদ্ধাঙ্গুলিটা অনেকটা স্পেস বাটনের উপর আছে। সবাই এইভাবেই বলবে যে শেখার জন্য, তোমরা যদি উল্টাপাল্টা করো তাহলে সেটা তোমাদের জন্য ভালো হবে না। আশা করি এইভাবে আঙ্গুলগুলি বসায় তারপরে প্র্যাকটিস করবে। দেখো এখানে আরো ইজি করে দেওয়া হয়েছে আঙ্গুলগুলি কিভাবে বসানো হয়। দেখো এস ডি এফ অর্থাৎ সব ক্ষেত্রে একই রকম। দীর্ঘ সময় কথা বলা হয়েছে, আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করবে, বলবে, আমি চেষ্টা করবো ওই বিষয়টা সমাধান করে দেওয়ার জন্য। আর এটা তোমরা যেই রকম অন্যান্য বিষয়কে ক্যাপচার করে নিতে পারো, খুব সহজেই শিখতে পারো বা কাজটা করতে পারো। আশা করি এমনভাবে জিনিসটা দেখবে বা বোঝার চেষ্টা করবে যেন তুমি কাজটা হুবহু এইরকম করতে পারো, সে আশাবাদী আমি। আর তোমরা যদি শিখো আমার কোনো লস নাই, আমার কোনো অপকার নাই। আমি আশা করি তোমরা সবাই ভালোভাবে শিখবে, তোমার নিজেদের জন্য শিখবে। ওকে, আর বেশি কথা না বলে পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।